সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা বলছেন, পুরনো দলের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে ঘটে যেতে পারে শ্রীলঙ্কার মতো ঘটনা। মাঠের অবস্থানে সুদৃঢ় বিএনপি ও জামায়াত, অন্যদিকে আওয়ামী লীগে রয়েছে সংগঠিত একটি ভোট ব্যাংক। তবে তরুণদের ভোট এখনও একক কোনো দলে বাধা নেই, যা এনসিপির জন্য হতে পারে বড় সুযোগ। তরুণদের এই নতুন দলের উত্থান ভোটের হিসাব পাল্টে দেবে কিনা, সেটাই এখন আলোচনার বিষয়। এ নিয়ে আজকের সম্পাদকীয় ভোটের হিসেব পাল্টে দেবে এনসিপি প্রশ্নবোধক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, এবং অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ। মসজিদে মসজিদে প্রথম তারাবির নামাজ আদায়। সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবেন মুসল্লিরা। পবিত্রতা রক্ষার আহ্বান উপদেষ্টার। এক মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির, নইলে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি নেতাদের। দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। রাজনীতিতে বৈচিত্র্য ও প্রতিযোগিতা বাড়াবে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, মত রাজনীতিবিদদের। নতুন দলের সরকারি পৃষ্ঠপোষকতা না থাকার আশা। আমরা আলোচনা শুরু করি। প্রথমেই জাতীয় নাগরিক পার্টি গতকালকে আত্মপ্রকাশ করা দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায়, আপনাকে তো শুরু করতে চাই আলোচনা। আপনাদের আজকে সমকালে একটি প্রতিবেদন বেরিয়েছে যে ডান বাম শিবির কমি সবাইকে নিয়েই জাতীয় নাগরিক পার্টির কমিটি তৈরি হয়েছে। তো একটি রাজনৈতিক দলের জন্য একটি কমন আদর্শ বা একটি সাধারণ আদর্শ দরকার, প্রয়োজন হয়, একটা আদর্শিক পাটাতনের প্রয়োজন হয়। সেটি নাগরিক কমিটিতে অনুপস্থিত কিনা এবং সেটি আপনাদেরকে ভবিষ্যতে ভোগাবে কিনা, আপনি কি মনে করেন? প্রথমেই ধন্যবাদ যারা যারা আমার কথা শুনছেন, সাথে আমাদের জায়েদ ভাই আছেন, সো আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই। আর প্রথমত আমি যেটা বলি যে আমরা আসলে গত 6 মাস যাবৎ জাতীয় নাগরিক কমিটি আমরা একসাথে ফাংশন করার চেষ্টা করেছি। সে সময় পর্যন্ত আমরা সবাই আসলে কেউই রাজনৈতিক কোনো দলের সদস্য ছিলাম না। তো আমরা যখন এই চেষ্টাটা করেছি, সেই চেষ্টার মাধ্যমে আমরা আমাদের একটি জায়গায় আসলে পৌঁছাতে চেয়েছি যে কিসের উপর দাঁড়িয়ে আসলে আমরা কি বক্তব্য নিয়ে আসলে মানুষের কাছে যাব। আমাদের প্রথম যে বিষয়টি আমাদের মাথায় এসেছে সেটা হলো, আমরা আসলে বাংলাদেশকে একটা বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলতে চাই, যেটার মাধ্যমে আমরা একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। একটি অনেক বেশি আমি আপনাকে যে বলতে পারি যে আমরা মূলত কৃষি সেবা উৎপাদন খাতের যথাযথ একটি সমন্বয়ের মাধ্যমে আমরা একটি জাতীয় অর্থনীতি তৈরি করতে চাই, যেই জাতীয় অর্থনীতি আয় বৈষম্যহীন হবে এবং একই সাথে প্রাণ প্রকৃতির সাথে এবং পরিবেশের প্রতি সংবেদনশীল একটি অর্থনীতি ব্যবস্থা তৈরি করবে। এখন একই সাথে এটার সাথে সাথে আমরা যেটা চাই সেটা হলো যে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান কিংবা কিছু মনে করেন যে কর্পোরেট গোষ্ঠী, সেই গোষ্ঠীর স্বার্থের হাতেও এই সিন্ডিকেট তৈরি করা আরেকবার সম্ভব হবে না। সেখানে ব্যবসা হবে, বাণিজ্য হবে, কিন্তু সেটা একটি আপনার টোটাল ইকোসিস্টেমের মধ্য দিয়ে হবে। আমরা এরকম একটি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জন্য তৈরি করতে চাই, যেটার মাধ্যমে আসলে একটি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মানুষের যে আজকে আমরা যদি আমাদের অবস্থা দেখি বা আমাদের যে পরিমাণ ঋণের বোঝা আমাদের মাথার উপর আছে, এবং অর্থনৈতিকভাবে আমরা এই মুভমেন্টে আমরা যদি দেখি যে রাষ্ট্র হিসেবে আমরা কোন কোন জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম আমরা ফেস করছি, তার মধ্যে একটি বড় জায়গা হলো অর্থনৈতিক অবস্থান। এবং অর্থনৈতিক অবস্থানের কারণে যেটা হচ্ছে যে আমরা আসলে কালচারালি আমাদের যতটা ডেভেলপড হওয়ার কথা ছিল, একটা বাংলা এই বদ্বীপ হিসেবে এই আমাদের তো একটা লম্বা হিস্ট্রি, আমাদের হিস্ট্রি ব্রিটিশদের বিরুদ্ধে, আমাদের হিস্ট্রি পাকিস্তানের বিরুদ্ধে, আমরা একটা রিসেন্ট সময়ে যে দিল্লির যে অধীনস্থ হওয়া সেটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ফলে আমরা কিন্তু এখনও আমাদের যে একটা প্রকৃত গণতান্ত্রিক চেহারা, আমরা মুক্তিযুদ্ধ, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্রের উপর দাঁড়ানো, সেই জিনিসটা কিন্তু এখনও আমরা তৈরি করতে পারিনি। ফলে আমরা আসলে আমাদের পার্টির মূল লক্ষ্য হিসেবে একটি সেকেন্ড রিপাবলিক তৈরি করা আমাদের প্রথম প্রপোজাল, এবং আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি সমতাভিত্তিক, একটি ন্যায়ভিত্তিক এবং যেখানে জনগণের প্রতিনিধিত্ব হবে সেরকম একটি জায়গা। আমি সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা আসবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আপনি নিজে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আপনাদের দলে যারা আছেন তাদের মধ্যে অনেকে ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, অনেকে আছেন কোনো রাজনৈতিক তেমন প্ল্যাটফর্মেই ছিলেন না।
তো আপনাদের মধ্যে কি আসলে একটি আন্ডারস্ট্যান্ডিং কি তৈরি হয়েছে নাকি মানে যারা বামপন্থী যারা ডানপন্থী তারা তো নিজেদের একটা আদর্শিক জায়গা থাকে এবং শক্ত অবস্থানে থাকে, সেখানে আসলে মেলবন্ধনটা কিভাবে হয়েছে? দেখেন, কালচারালি আসলে অনেকগুলো জায়গায় হয়তোবা এখনো আপনি ঠিকঠাক সাউন্ড আপনি পাবেন না, হয়তোবা আর একটু কিছুদিন আমাদের সময় লাগবে কালচারাল জায়গাগুলোতে। কারণ কিন্তু আমরা এটাও মনে করছি যে আসলে আমাদের যে এই দেশে আয় এবং ব্যয়ের যে বৈষম্য, মানে মানুষের একজন আপনি ধানমন্ডি গুলশান এলাকার লোক সাথে বাড্ডার একটা লোকেরই, ঠিক রাস্তার এপার আর ওই পারের লোকের যে আয়ের যে বৈষম্য, এই বৈষম্যটাই আসলে এখানে যে কালচারাল যে ডাইভার্সিফিকেশনকে ওন করতে না পারা বা কালচারাল হেজিমনিগুলোর মধ্যে ডমিনেন্ট হয়ে যাওয়া, মানে কোনো একটা পক্ষের হয়ে, এই জিনিসগুলো আসলে তৈরি করে আর কি। তো আমরা আসলে ওই জায়গাটাতে একমত হয়েছি যে আমরা যদি আসলে বাংলাদেশের ইকোনমি বুম করাতে পারি, আমরা যদি দেশের মানুষকে একটা বেটার ফিউচারের হিসাব করতে পারি, কারণ আসলে শেষ পর্যন্ত আমরা যেটা চাই সেটা হলো দেশের মানুষ নাগরিক হয়ে গড়ে উঠুক, তার যেই কালচারাল ব্যাকগ্রাউন্ডই থাকুক, তিনি যেই কালচারাল জায়গাতেই থাকুক, কিন্তু আমরা একটি রাষ্ট্র তৈরি করতে চাই যেই রাষ্ট্র আসলে প্রত্যেক নাগরিকের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারটা যেন তৈরি করতে পারে, যেন মানুষজনকে আর পরের দিন কিছুদিন পরে সাধারণ জনতা বা আম জনতা এই শব্দগুলো থেকে বের হয়ে এসে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নাগরিক হিসেবে, মানে একটি রাষ্ট্র, মানে আমরা যেভাবে আসলে বইয়ে পড়ি যে রাষ্ট্রের নাগরিকদের অধিকার, সেই জিনিসগুলো বইয়ে না থেকে যেন আসলেই দেশের প্রত্যেকটা জায়গায় বা যতটা মানে দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে অঞ্চলে শ্রমিক মেহনতি যত রকমের মানুষ আছে তাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। জাহিদুর রহমান, আপনি নিজেও রাজনৈতিক বিশ্লেষক, আপনার নিজের একটা মানে সুপরিচিতি আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আপনি কি আসলে নাগরিক কমিটির এখন যে আইডিওলজিক্যাল বেসিস সেটা কি বুঝতে পেরেছেন কিনা স্পষ্টভাবে, এটি আপনার কাছে প্রশ্ন একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে 22 ফেব্রুয়ারি নাগরিক পার্টিরই একজন নেতা সারওয়ার তিশার তিনি এক জায়গায় বলেছেন যে মানে যারা এখন মনে করছেন যে ক্ষমতায় চলে গেছেন তাদের এত বেশি আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো একটি ঘটনা ঘটতে পারে, দুইটি বড় দলকে পাশ কাটিয়ে একটি নতুন দল ক্ষমতায় চলে আসতে পারে। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। মানে যে দলটা ওনাদের তৈরি হলো নাগরিক পার্টি, তার আদর্শিক কোনো ভিত্তি আছে কিনা। আমি তার আগে একটু এভাবে আসি যে মানে রাজনীতি তো আসলে দুটো জিনিস দিয়ে করা যায়, খুব সোজা। একটা হচ্ছে এই আদর্শিক বিষয় সামনে এনে এটাকে রাজনীতি কিছু করে তোলা, আর একটা হচ্ছে আপনি জনগণের জন্য কি কল্যাণ করতে চান। রাজনীতি দুটোই এখন ওনাদের একটা বেছে নিতে হবে। এবং পৃথিবীতে এই মুহূর্তে আমরা এটা বলতে চাই, পৃথিবীর স্রোত কিন্তু এখন এই আদর্শিক বিষয়ের দিকে বেশি, আইডেন্টিটির বিষয়ে। আইডেন্টিটিও একটা আদর্শিক অবস্থান। আমরা খেয়াল করব জার্মানির নির্বাচনে এবার কিন্তু রাইটিস্ট এক্সট্রিম বা ফার রাইটরা ডাবল সিট পেয়েছে, ডাবল ভোট পেয়েছে, নিওনাজি। আমরা ট্রাম্পকে দেখছি আমেরিকাতে, তিনি যেভাবে ফিরেছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে বাইডেনের সময়ের অর্থনীতি বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল, কিন্তু ডেমোক্রেটরা ফেল করেছে। ট্রাম্প তার সেই পপুলিস্ট ডেমাগগরি করেছেন এবং সেই আইডেন্টিটিকে, হোয়াইট সুপ্রিমেসিকে নিয়ে এসে কাজ করেছেন। এটা সুবিধা কেন? আইডিওলজি নিয়ে আসলে একটা সুবিধা হলো আমি মানুষজনকে তখন অন্য কিছু ভুলিয়ে দিতে পারি। যেমন ভারতে বিজেপি, ওদের রাজনীতি ওরা করার চেষ্টা করছে মানুষকে কদ্দূর ভালো রাখলাম তার চাইতে, যে এখানে মুসলিমদের সন্তান বেশি হচ্ছে, কোনো একদিন দেখবে তুমি ও সব দখল করে নিচ্ছে, সুতরাং তুমি আমি কি করছি টরছি বিষয়টা, তুমি আমাকে ভোট দাও। আমরা আওয়ামী লীগের মধ্যে প্রবণতা দেখেছি। খেয়াল করবেন 14 সালে যখন নির্বাচনটা তারা ভোট চুরি করছে, ভোটের সময় যেমন কাজে লাগে ভোট চুরিতেও কাজে লাগে। আইডিওলজিক্যাল অবস্থান, যুদ্ধ অপরাধের বিচার হবে, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা, তো স্বাধীনতার চেতনার পক্ষে যদি তুমি থাকতে চাও ভোট টোটের মাথা ঘামানোর দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। অপর পাশে ওইদিকে জঙ্গিরা মাথা তুলছে, হেফাজতে ইসলামের যে বড় সমাবেশ হলো সেটাকে দেখিয়ে। এগুলোর সুবিধা হচ্ছে কি, এগুলো দিয়ে মানুষের মধ্যে, আমাদের তো জিনের মধ্যে আমাদের ট্রাইবাল মেন্টালিটি আছে, ক্ল্যান বোধ আছে, আমরা কিন্তু ক্ল্যানে থাকতে পছন্দ করি। আমরা এই গ্রামের মানুষ না ওই গ্রামের মানুষ, আমরা এই ভার্সিটির মানুষ না ওই ভার্সিটির মানুষ। যখন দুটো ভার্সিটি মারামারি লেগে যায়, কেউ খুঁজতে যায় না তার ভার্সিটি জেনুইন কিনা, মানে তার ভার্সিটির মানুষটা তো হতে পারে যে সে দোষ করেছে, কিন্তু আমরা এগুলো চিন্তা করি, এগুলো আমাদের জিনে আছে। সো এটা সহজ রাজনীতি। ওনারা এই সহজ রাজনীতিটা আসলে করতে পারবেন না এবং উচিত না। আমার চয়েস হচ্ছে এই রাজনীতি না করা উচিত। ওনারা পারবেন না কেন বলছি, ওনাদের স্পেকট্রামটা খুব ওয়াইড, অনেক যেমন আছে, আর এখানে রাইটিস্ট ফোর্সও আছে। তো একটা লেফট এবং রাইট, মানে এমন ওনাদের সেন্টার লেফট সেন্টার রাইট, একেবারে লেফট এবং রাইট, তার মাঝে সেন্টার রাইটরা আছে, সেন্ট্রিস্টরা আছে, সেন্টার লেফট আছে, লেফট আছে। সো এদেরকে আপনি আসলে কোনো আইডিওলজিক্যাল জায়গা থেকে ডিফাইন করতে পারবেন না। সো ওনাদের জন্য একমাত্র অপশন হচ্ছে, উনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে
আপনি ওয়েলফেয়ার এবং আপনি এই যে ওনাদের যে দলের নাম সিটিজেন পার্টি বা নাগরিক পার্টি, যে একটা নাগরিক একটা স্টেটে নাগরিক বলা মানে কিন্তু আপনি আসলে অন্য তার আইডেন্টিটিগুলো সরিয়ে ফেলছেন। এটা Right. কিন্তু খুবই জরুরি ব্যাপার। একটা স্টেট আপনি নাগরিক হিসাবে দেখবেন, আপনার বাকির যত আইডেন্টিটি আছে ওগুলো ব্যক্তিগত পর্যায়ে ওনারা নিয়ে যেতে চান এবং আমরা সাফল্যও দেখেছি। আম আদমি পার্টি এবার হেরে গেল, কিন্তু দুবার পর পর তারা দিল্লির মতো জায়গায় বিপুল বিজেপির পরিমাণে। প্রবল প্রতাপের মধ্যে তারা জিতেছে। জাস্ট তারা এই রাজনীতিটাকে মানুষের সামনে এনেছে। নট অনলি দ্যাট, তারা দিল্লিতে যা করেছেন সে ওয়েলফেয়ার বিক্রি করে তারা পাঞ্জাবেও সরকার গঠন করেছিলেন, আছেনও এখন সেখানে। গোয়াতে তাদের ভালো ফুটহোল্ড তৈরি হচ্ছে। সুতরাং এই রাজনীতিটা একটু কঠিন, কিন্তু দিনের শেষে আপনার আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বেনিফিট চাই, আমাদের জন্য এটা ভালো। কারণ তখন হবে কি, দলগুলো কে কাকে কি দিতে পারে সেটার ফাইট করবে। ধরুন আমি একটা উদাহরণ দিই, এবার দিল্লি ইলেকশনে আম আদমি বলেছে তারা নারীদেরকে একটা বিশেষ মানে আর্থিক অবস্থা নারীদেরকে 2100 রুপি করে দেবে প্রতি মাসে। বিজেপি ঘোষণা করলো আমরা 2500 রুপি দেব। তো এই হচ্ছে ফাইট। এইভাবে হয় কি, আপনার আমার লাভ হয়ে যায়। কিন্তু যখন আইডেন্টিটি বা অন্য কোনো আইডিওলজিক্যাল বিষয় আনে, তখন আপনি আমি আসলে ওই পয়েন্টের দিকে যখন দৌড়াতে শুরু করি, তখন আমি কেমন আছি সেটা বিষয় না, কারণ মনে হবে হায় হায় আমার তো ধরুন ইসলাম নিয়ে যারা আছে, ইসলাম তো শেষ হয়ে গেল, তো আমাকে ইসলামী রাজনীতির পাশেই যেতে হবে, ও আমাকে ভালো রাখবে কি খারাপ রাখবে সেটা আমি দেখবো না। সো এই ব্লাইন্ডনেসগুলো থাকে। তো আমি মনে করি ওনাদের যে ভিত্তি, ওনাদের অন্যান্য ইয়েতে আমি দেখেছি এবং ম্যানিফেস্টোটাও আমি শুনেছি মিস্টার নাহিদ ইসলাম যেটা পড়েছেন, জি। তারা মূলত জনগণের ওয়েলফেয়ার, নাগরিক সুবিধার দিকে প্রাধান্য দিয়েছেন। আর আরেকটা প্রশ্ন ছিল আমার প্রশ্নের মধ্যে, স্যার তুষারের বক্তব্য যে নতুন দল দুটি বড় দলকে পাশ কাটিয়ে ক্ষমতা চলে আসতে পারে। মানে এখন সারাহকে আমরা অনেকদিন থেকে চিনি, কিন্তু উনি এখন পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানেই হচ্ছে আপনাকে আসলে স্বপ্ন বিক্রি করতে হবে। একজন অ্যানালিস্ট আর একজন পলিটিশিয়ানের কাজ কিন্তু একেবারেই আলাদা জায়গা। অ্যানালিস্ট বা অ্যাক্টিভিস্টেরও কিন্তু যিনি রাজনৈতিক দল করছেন তাকে স্বপ্ন বিক্রি করতে হয়। সো সারওয়ার তুষার যেটা বলেছেন, আমি এটাকে টেকনিক্যালি সঠিক মনে করি, এটা হতে পারে, কিন্তু আমি বাংলাদেশে এই মুহূর্তের বাস্তবতা ওটা আছে বলে মনে করি না। কিন্তু যখন আপনি রাজনীতির মাঠে যাবেন, আপনার আসলে বেশ কিছু মানুষের মনের মধ্যে স্বপ্ন তৈরি করতে হবে এবং এভাবেই, তাতে এবার না হোক পরের বার বা তার পরের বার আপনি গ্রো করবেন। আমি এটাকে খুব ভুলভাবে দেখি না। এবং উনি যে এক্সাম্পলটা দিয়েছেন এটা মোক্ষম একটা এক্সাম্পল, কারণ শ্রীলঙ্কায় তো আসলে খুবই আনএক্সপেক্টেড ওয়েতে এক অর্থে সেটা হয়েছে। এবং একটু যোগ করা ভালো, সেই দল ক্ষমতায় এসে কিন্তু মানুষের জন্য চমৎকার সব কাজ করছেন। এক্স্যাক্টলি, রাইট, থ্যাংক ইউ। অনেকটাই আপনার কাছে আমার প্রশ্ন, এই সারোয়ার তুষারের বক্তব্য ধরে যে আপনাদের মধ্যে কি আসলে দলীয়ভাবে আলোচনা হয়েছে কিনা, আপনারা কতগুলো আসনে এবার প্রার্থী দিতে চাচ্ছেন, কত আপনাদের আসলে জনসমর্থন কেমন এই বিষয়ে, এবং আপনারা কি আসলেই বড় দুটি দলকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়ার মতো শক্তি জনসমর্থন অর্জন করতে পেরেছেন কিনা, এসব বিষয়ে আপনাদের অভ্যন্তরীণ মূল্যায়ন হয়েছে কিনা, এবং সেটা যদি আমাদেরকে বলতেন। প্রথমত বিষয় হলো, আমরা এতদিন একটা রাজনৈতিক দলের মতো করে আচরণ করি নাই, বা একটা রাজনৈতিক দল যেভাবে কাজ করে, রাজনৈতিক দল যেভাবে গ্রামে গঞ্জে সকল জায়গায় সকল স্পেকট্রামের মানুষের কাছে যায়, আমরা কিন্তু আসলে সেটা এখনো করি নাই। বা আমরা আসলে কোন কোন দাবি নিয়ে আসব, আমরা আসলে কোন কোন এজেন্ডাগুলো নিয়ে আসব, সেটা কিন্তু আমরা এখনো ডিক্লেয়ার করিনি, যেগুলো আমরা খুবই কম সময়ের মধ্যেই ডিক্লেয়ার করবো এবং আমাদের এগুলো পলিটিক্যাল এজেন্ডা হিসেবে আমরা মাঠে যাব। এবং আমাদের মধ্যে একটা বিষয় আছে যেটা জাহিদ ভাই বললেন, আমরা আসলে মূলত একটি ওয়েলফেয়ার কান্ট্রি এবং একটি ওয়েলফেয়ার নেশনের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা, যেটার মাধ্যমে গত 15 বছরে না, শুধু গত 53 বছরেই যেভাবে আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে, সেটাকে আমরা আরেকবার রিবিল্ড করতে চাই, একটি গণতান্ত্রিক মূল্যবোধের দেশ নিয়ে আসতে চাই। তো এগুলো তো আসলে ভালো কথা, মানে এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আমরা এগুলোকে আসলে আমাদের কর্মসূচিতে নিয়ে কাজ করছি, যে এই কথাগুলো, যেই জাতীয় অর্থনীতির আমরা স্বপ্ন দেখছি, যে জাতীয় অর্থনীতি আমরা গড়ে তুলতে যাচ্ছি, যেটা একই সাথে আমাদের জন্য প্রফিটেবল হবে রাষ্ট্র হিসেবে, আমার দেশের মানুষ প্রফিটেড হবে, এবং একই সাথে সেটা আমার যে প্রাণ প্রকৃতি পরিবেশ সেটাকেও আসলে একটি সেফ গার্ড দিবে। সো আমরা এগুলোকে কর্মসূচিতে নিয়ে আসতে চাই। এবং আমি বিশেষ করে আমার কলিগ সারওয়ার তুষার যেটা বলেছেন, এটা আসলেই সম্ভব। কেন সম্ভব না? কারণ মনে করেন আমরা যখন 17 জুলাই বা 15 জুলাইয়ের দিকে যদি আপনি চিন্তা করেন, বা 10 জুলাই চিন্তা করেন, শেখ হাসিনা, বা আমার ঠিক মনে নেই, শেখ হাসিনা চীন সফর থেকে ফেরত আসলেন, তার যে প্রথম সংবাদ সম্মেলন, তখন কে জানতো যে 5ই আগস্ট এই অবস্থা রাস্তার হবে? ফলে অসম্ভব বলে তো কিছু নাই। তো আমাদের প্ল্যান হলো, আপনি দেখবেন যে একটি ছোট কথা বলবো আর কি এই ব্যাপারে, কি কারণে আমরা সাহস পাচ্ছি, এটার একদম ফিল্ড এক্সপিরিয়েন্স বলবো। সেটা হলো, আপনার মনে আছে যে আন্দোলনের সময় একটি ছবি খুব পপুলার হয়েছিল, একজন রিক্সা চালক যিনি একটি মিছিলকে সেলুট দিচ্ছিলেন তার রিক্সা দাঁড়িয়ে। সেই রিক্সা চালক কিন্তু কালকে সমাবেশে এসেছেন
এবং তাকে দুই একজন মিডিয়াও খুঁজে পেয়েছে এবং সে কিন্তু একটি কমেন্ট করেছেন। তিনি বলেছেন ছাত্ররা স্বৈরাচার ঠেকায় দিছে, আর তো কোনো দল পারে নাই, তাহলে এরা রাষ্ট্র চালাই দিতে পারবে। এই যে সেই লোককে কিন্তু আমরা ডাকিও নাই, মানে এটা আমাদেরও হয়তো বা ভুল, আমাদেরও আসলে তিনি একটি আইকনিক ক্যারেক্টার এই মুভমেন্টের, কিন্তু তিনি কিন্তু নিজের থেকে এসেছেন। এবং কালকে যদি আপনি আমাদের সমাবেশটি লক্ষ্য করেন, এখানে যতটা না আমাদের অর্গানাইজ জমায় তার থেকে অনেক বেশি কিন্তু উৎসুক মানুষ যারা আসলে এসেছিলেন শুনতে। ফলে আমরা আসলে মানুষকে সেই কর্মসূচিগুলোর দিকে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি ঠিকঠাক অর্থনৈতিক প্রক্রিয়াগুলো, আমাদের কর্মসূচিগুলো, দাবিগুলো নিয়ে আমরা যখন থেকে মাঠে নামবো, আমরা আশা করি যে আমাদের বড় রাজনৈতিক দলগুলোর যেভাবে চিন্তা করছে ইলেকশন এতটা সহজ মনে হয় না হবে। জি, আপনি আরেকটা বিষয় সেকেন্ড রিপাবলিকের কথা তুলছিলেন। কালকে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এই মানে নতুন সংবিধান তোলার দাবি, মানে করার দাবি এবং সেকেন্ড রিপাবলিকের দাবি, সেটা তো পুরনো, মোটামুটি অক্টোবর থেকে এটা আমরা শুনছিলাম, অক্টোবরের 22 থেকে আমরা শুনছিলাম যে একটি মানে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিতে হবে, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বড় রাজনৈতিকগুলো দলগুলো তার সঙ্গে একমত হয়নি। আপনারা আসলে কিভাবে এটা করবেন, মানে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে এটা করবেন, আগে করবেন, মানে আপনাদের এখন মানে থট প্রসেসে কি আছে? আমরা প্রথমে বলেছি যে আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই, আমাদের অন্যতম মূল লক্ষ্য একটি গণপরিষদ নির্বাচন। কারণ আমরা এই কথাটা বারবার বলে এসেছি একবারে গণতান্ত্রিক স্পেকট্রামে প্রতিনিয়ত, যে আপনি দেখবেন এই সংবিধানের উপর দিয়ে দাঁড়িয়েই মানে গণতন্ত্র রক্ষা করছেন, এই বক্তব্য দিয়েই কিন্তু শেখ হাসিনা তার বেশ কয়েকটি ইলেকশন পার করেছেন। আপনি 2014 পার করেছেন, 2018-তে সবাইকে ডেকে এনে আগের দিন রাতে ভোট করিয়েছেন, 2024-এ তো সে মানে আমরা মিলে ইলেকশন করে ফেলেছেন এবং এই সবগুলোর বৈধতা তিনি কিন্তু এই সংবিধান দিয়ে দিয়েছেন। তো আমরা বলতে চাই খুবই সিম্পলি যে একটি ঘটনা ঘটেছে যেটি 2024-এর এই 36শে জুলাই, এই ছাত্রগণ অভ্যুত্থান। এই ছাত্রগণ অভ্যুত্থান কোনো ইউনাইটেড রাজনৈতিক ফ্রন্ট কিন্তু করে নাই, বা যেভাবে আমরা দেখেছি 90 এসব রাজনৈতিক দলগুলোর হাতে কন্ট্রোল, বা 71 জনযুদ্ধ হলেও রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি মোক্ষম পজিশন ছিল এই আন্দোলনটিকে লিড করার। কিন্তু এই আন্দোলন কিন্তু এভাবে হয়নি, এই আন্দোলন একটি খুবই ভিন্নভাবে ঘটেছে। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনগণের যে আলাপটা এসেছে যে আমরা একটি গণতান্ত্রিক সংবিধান চাই, আপনি অনেক সংস্কার করতে পারবেন। আপনি আজকে কোনো মনে করেন যে যেরকম সিস্টেম, আমি জানি না জায়েদ ভাই কাজ করেছেন সরকারের একটি বডিতে, জায়েদ ভাইয়েরও অভিজ্ঞতা আছে যে আসলে আপনি এই আমলাতন্ত্রের সাথে পারবেন কিনা। আপনি সবচেয়ে ভালো মানুষটাকে, সবচেয়ে ফিটেস্ট ম্যানটাকে এই সিস্টেমের মধ্যে বসিয়ে দিন, তিনি পারবে কিনা, যে আমলাতান্ত্রিকভাবে এই পুরো জিনিসটা চলে তিনি আসলে পারবেন কিনা। আমার মনে হয় না কেউ পারবে। আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট লোকটাকে বসালেও এই সিস্টেমের মধ্যে পারবে। তো আমরা কি আজীবন এভাবেই থাকবো নাকি? মানে আমরা গত 53 বছরে এই সংবিধানের উপর দাঁড়িয়ে তো গত 53 বছরে আমার মনে হয় কোনো ইলেকশন খুব ইজিলি ডেমোক্রেটিক্যাল ট্রানজেকশনের মাধ্যমে হয়েছে কিনা সেটা নিয়ে আমার আসলে একটু সন্দেহ আছে, আমি ঠিক জানি না। প্রত্যেকবারই ইলেকশনের সময় কোনো না কোনোভাবে আমরা এখন পর্যন্ত পাওয়ার ট্রান্সফার কিভাবে হবে সেটা ঠিক করতে পারিনি। ফলে এই যে এটা না করতে পারার কারণে যেহেতু পাওয়ারটা আমাকে এনশিওর রাখতে হবে, আমি অলওয়েজ যেটা করেছি যে আমার যত মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান সবগুলো আমার করায়ত্তের মধ্যে নিয়ে আসতে চেয়েছি। ফলে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হলে একটি প্রকৃত গণপরিষদ না হলে, যেটাতে মানুষও আসলে জানবে যে কি হচ্ছে, আসলে কোন ব্যবস্থাপনা দাঁড়াতে যাচ্ছে, ফলে সেই জায়গা থেকে আমরা এই সেকেন্ড রিপাবলিকের স্বপ্নের কথা বলছি এবং আমরা একই সাথে এটি গণপরিষদ নির্বাচনের কথা বলছি। মানে এটা ইমিডিয়েট আপনারা মানে পারবেন বলেও মনে হয়? মানে এটা তো এরকম না, এটা তো নিশ্চয়ই আমাদের সরকারে যেতে হবে, রাইট? হয়তো বা সরকারে গেলে আমরা এটা গণপরিষদ নির্বাচন, অনেক বড় মেজরিটি লাগবে। শুধু আমরা তো একা করলে তো এটা গণপরিষদ নির্বাচন হবে না, আমাদের এটা গণপরিষদ নির্বাচন করা প্ল্যান। আমরা বলছি না যে আমি করব, আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল করবে, এটি গণপরিষদ নির্বাচন। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। আপনার কাছে দুটি প্রশ্ন করতে চাই দুজন বর্ষিয়ান রাজনীতিবিদদের মন্তব্য থেকে। বিএনপির রিজভী সাহেব বলেছেন যে নতুন রাজনৈতিক দলের কোনো দর্শন পায়নি, দর্শন কি আপনি দেখতে পেয়েছেন কিনা? আবারও রাজনীতিবিদের মন্তব্য মানে সবকিছু ওভাবে দেখতে হবে, রাজনীতিবিদদেরকে রেটরিক বলতে হয় সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট এই না যে এটা বাংলাদেশে, এটা সারা পৃথিবীতে, এবং এই প্রবণতা এখন বাড়ছে। মানে অত্যন্ত বিকশিত গণতন্ত্রের যে দেশগুলো আছে, যেগুলোকে আমরা মনে করি, সেখানকার মানুষজনের, সেখানকার পলিটিশিয়ানদের কথা শুনতে কিন্তু আমরা খুব অবাক হয়ে যাই। ট্রাম্পের সাথে জেলেনস্কির একটা মানে তাদের যে মিটিং, এখানে তাদের ভাইস প্রেসিডেন্টও ছিল, কি অবিশ্বাস্য যেভাবে কথা বলেছেন। সো হয় এটা এখন পরিস্থিতিটা ওই রকম।
উনি এটা বলেছেন, কিন্তু আমি এই দর্শন একটা আমি খুঁজে পেয়েছি। আমি তাদের বক্তৃতাগুলো শুনেছি, আমি তাদের ম্যানিফেস্টো শুনেছি, এবং আমি এখন অনেক যা বলছেন সেটা দর্শন হচ্ছে আপনি উন্নয়ন, মানে শেখ হাসিনার উন্নয়ন না, মানে উন্নয়ন হচ্ছে আপনি Human development. রাষ্ট্রের সব রকম, রাষ্ট্রের অর্থনীতি বিকশিত হওয়ার প্রশ্ন আছে, আপনি ইন্ডিকেটরগুলো বাড়বে, এবং ইনকাম ডিস্ট্রিবিউশন অনেক যেটা বলার চেষ্টা করছেন, আসলে আমরা এমন উন্নয়নও তো হতে পারে যে উন্নয়ন করলাম কিন্তু সেটা আসলে খুব অল্প কিছু মানুষের কাছে গেল। ধরুন আমেরিকার এক ধরনের উন্নয়নের মডেল আছে, ইউরোপের আরেক রকম, এবং ইউরোপের বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটগুলো, আমি যদি আরও স্পেসিফিক হই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর ওয়েলফেয়ার মডেল কিন্তু ভিন্ন। একই সাথে ভারতের কেরালাতে যে মডেল কাজ করছে বামপন্থী দলগুলো দীর্ঘদিন থেকে তৈরি করেছে, এটা কেরালা মডেল হিসেবে গ্লোবালি বিখ্যাত। মানে অনেকে, মানে আপনি যদি ভারতের ইনকামের দিক থেকে মানে লিস্ট করেন, মিডিয়ান পর্যায়ে থাকে কেরালা, কিন্তু ওদের শিক্ষার হার, লাইফ এক্সপেক্টেন্সি, ম্যাটার্নাল মর্টালিটি, চাইল্ড মর্টালিটি, তাদের ওভারঅল মানুষের স্কিল, সব কিছু যদি হিসাব করেন ভারতের টপ কিন্তু ওটা। Right. তো তার মানেটা হচ্ছে ইনকামটা ডিস্ট্রিবিউশন এবং স্টেটের পলিসি এমনভাবে নেওয়া যায় যেটার মাধ্যমে আপনি আসলে মানুষকে ভালো রাখতে পারেন। সো আমি দর্শন এটা আছে, আমি ব্যক্তিগতভাবেও এই দর্শনটা পছন্দ করি যে আমরা ওই অন্যান্য আদর্শবাদী যে আলোচনা সেটা বাদ দিয়ে নাগরিক সুবিধার দিকে এগোবো। দিনের শেষে কিন্তু আসলে একটা সরকারের কাজ কি, জি আমরা একটা সরকারকে তো পুষি। জি বাংলাদেশের এবার মানে শেখ হাসিনার লাস্ট বাজেটে 7.5 লাখ টাকার মধ্যে 5.5 লাখ কোটি টাকা হচ্ছে অপারেটিং কস্ট, সরকার চালানোর খরচ, আর 2 লাখ কোটি হচ্ছে উন্নয়ন, সেটা সরিয়ে রাখলাম। এই 5.5 লাখ কোটি টাকা আমরা পে করি আসলে সরকার সার্ভিস পাওয়ার জন্য। সুতরাং এবং সেই দলগুলোই আদর্শবাদিতা অনেক বেশি সামনে আনে যে সার্ভিসে ফেল করে। আমি একটা উদাহরণ দিই, ভেরি ইন্টারেস্টিং। 14 সালের নির্বাচনের আগে বিজেপি কিন্তু তার হিন্দুত্ববাদী রাজনীতির কথা এত বলে নেই। সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে আমরা মানুষকে বিকশিত করব, সবার উন্নতি করব। এরপর যখন ফেল করলো, তারপর থেকে সে দেখবেন এবার হিন্দুত্ববাদী ঢুকে গেল। লাস্ট নির্বাচনের আগে তো ইনকমপ্লিট অযোধ্যার রাম মন্দির, যেটা ইনকমপ্লিট হওয়ার কারণে ওখানে যখন প্রতিমা স্থাপন করা হচ্ছে সেটার জন্য ওদের টপ যে ধর্মগুরুরা কিন্তু বয়কট করেছে। কিন্তু উনি এটা করেছেন কারণ এটাই তাকে বাঁচাতে পারে, কারণ আমি এখন মানুষের জন্য কাজ করতে পারছি না, এখন মানুষকে এগুলো দেখিয়ে যে দেখো আমি কিন্তু বাবরি মসজিদ ভেঙে এটা করে ফেলেছি, সো আমাকে ভোট দাও, এগুলো করতে হয়। জি, আমার কাছে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সেটি হলো যে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে মার্চের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না দেয় সরকার, তাহলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে। তিনি হুঁশিয়ারিও দিয়েছেন একটা। তো রাজনৈতিক দলগুলো নিয়ে বসে আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে যদি মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দেওয়া হয়? মানে অনেকগুলো দল আসলে নির্বাচনের রোডম্যাপ, এখন রোডম্যাপ আমি বিএনপি আসলে ঠিক কি চাইছে আমি এখনো খুব স্পষ্ট নই। আমি এটা অনেকবার বলেছি, সরকার কিন্তু একটা নির্বাচনের রোডম্যাপ এই মুহূর্তে যতটুকু দরকার সেটা কিন্তু দেয়া আছে বলে আমি মনে করি। যেমন ধরুন আমি অন্যকে কি বলছে সেদিকে যাচ্ছি না, আমি আমাদের প্রধান উপদেষ্টা তার এই একটা জায়গায় খুবই স্পষ্ট, এই 3-4 দিন আগেও কোনো একটা বিদেশি প্রতিনিধি দলের সাথে বৈঠকের সময় তিনি এই কথাটা বলেছেন যে নির্বাচন যদি খুব বেশি সংস্কার সবাই, এবং কাউকে ঘাট ধরে জোর করে কোনো সংস্কার উনি চাপিয়ে দেবেন না, এটা কিন্তু উনি বারবার বলছেন। সো যদি ন্যূনতম সংস্কার মেনে কোনো মানে অনেক বেশি না, তাহলে কিন্তু উনি এই বছরের মধ্যে নির্বাচন দেবেন। এটা তো একটা রোড ম্যাপ, ডিসেম্বরের মধ্যে, আর একটু বেশি হলে আরো কয়েক মাস সময় লাগবে, যেটা জুনের মধ্যেই হয়ে যাবে। এখন বিএনপি যদি খুব স্পেসিফিক চেয়ে থাকে, ইটস আ বিট আর্লি। তবে আমি মনে করি যেটা আবার ওই একই কথা, পলিটিশিয়ানদের চাপ, সরকারকে তারা একটু চাপে রাখতে চাইছেন। কারণ হলো সরকার এবং তার আশপাশে এখন কিন্তু সবাই না মাঠে নেমে গেছে, অনেকদেরও কিন্তু এখন এগুলো ফেস করতে হবে। আমরা যদি খেয়াল করি, এখন ওদের দল থেকে ওরা কিছু বলেননি, কিন্তু ওনারা যখন নাগরিক কমিটি ছিলেন তখন তো এমন বক্তব্য আছে, তাতে মনে হতো যে 4-5 বছর লাগতে পারে নির্বাচনে। কেন বলছি সংস্কার, তারপর একটা পর্যায়ে বলছি শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের, ওনারা সাঙ্গপাঙ্গ বলেননি, অন্য কোনো একটা শব্দ বলেছেন, তাদের বিচার শেষ করার আগে কোনো নির্বাচন হবে না। তো এখন এই যে আইসিটিতে শেখ হাসিনা এবং টপরা আছে বিভিন্ন জায়গায়, জেলা দায়রা জজের জজ কোর্ট যেগুলো আছে, ওগুলোতে প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে। এখন ওগুলোর প্রাথমিক রায় হতেও বহু বছর লেগে যেতে পারে। তো যেহেতু ওনারা এটা আছেন, ওনাদের সাথে এখন কিন্তু বিএনপির এই ইস্যুতে হবে, সো বিএনপিও চাইবে সরকারকে চাপে রাখতে, ওনারাও ওনাদের চাপে রাখবেন। রাজনীতিতে এগুলো হয়। ধন্যবাদ। অনেকটাই আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলো যে আপনারা দল গঠনের পরপরে আপনাদের দলের একজন সদস্যকে নিয়ে একটু সমালোচনার মুখে পড়েছেন, ফেসবুকে প্রচারণা করেন, আপনি হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি, সেটিকে আপনারা কিভাবে ডিল করছেন? আরেকটি বিষয় হচ্ছে যে আজকে নুরুল হক নূর, সাবেক ভিপি ডাকসুর, তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন আপনাদের দিকে এক ধরনের কিংস পার্টি হচ্ছেন বলেই কিন্তু একটা
ইঙ্গিত তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল সেটি আজকে আর নেই, তাতে ফাটল ধরেছে এবং গুটি কয়েক ছাত্র নেতা সরকারে বসে দল গঠনে কাজ না করে দুই উপদেষ্টাকে তিনি পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আপনারা কি আসলে কিংস পার্টি হচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্ন, অনেকেই প্রশ্নটা তুলে থাকেন। আপনি কি বলবেন এবং যেই আপনাদের যেই সদস্যকে নিয়ে আসলে প্রশ্ন উঠেছে সেটাকে কিভাবে ডিল করছেন? আচ্ছা, প্রথম বিষয় হলো গণ অভ্যুত্থানটি আমরা কিন্তু আসলে একটি ঐক্যের জায়গায় একটিই ছিল, সেটা হলো এই ফ্যাসিস্ট রেজিমের পতন। ফলে যখন ফ্যাসিস্ট রেজিমের পতন হলো তারপর কিন্তু আসলে ঐক্য থাকবে আমাদের। যেমন আমরা কিন্তু এখনও বাংলাদেশের অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি, ভারতের ব্যাপারে আমাদের একটি ঐক্যমত হয়েছে, বা আমাদের যেমন তিস্তা দেখেন, আমরা একটা তিস্তা নিয়ে বিএনপি একটি বড় সমাবেশ করেছে, আমরা সমাবেশ করেছি আমাদের জায়গা থেকে। ফলে এইগুলো কিন্তু ঐক্যমত আছে। এখন রাজনীতিকভাবে কে ক্ষমতায় যাবেন, কে দায়িত্ব নেবেন, কে ইলেকশনে জিতবেন, সেটা তো একটা ডিফারেন্ট রাজনীতি। ফলে সেই জায়গা থেকে আপনি কাউকে আসলে পিছিয়ে রাখতে পারবেন না। ফলে গণ অভ্যুত্থানের ঐক্য কোড অ্যান্ড কোড এই শব্দটা ব্যবহার করে আমাদেরকে যেটা বোঝানো হয় সেটা আসলে আমার মনে হয় নিজেদেরও, যারা বলছেন তাদেরও বুঝতে হবে। কারণ নিশ্চয়ই গণ অধিকার পরিষদ একটা পার্টি, তার যে প্রায়োরিটি বিএনপির প্রায়োরিটি এক না। এখন কোনো একটা কারণে সবাই মিলে একসাথে আন্দোলন করলেই নিশ্চয়ই গণ অধিকার পরিষদ বা অন্য যে কোনো পার্টির সাথে আরেকটি পার্টির বক্তব্য মিলবে না, তার পজিশনে ডিফারেন্স থাকবেই। এবং সেই পজিশন ডিফারেন্স বলেই আমরা আলাদা পার্টি করছি, নাহলে তো আমরা সবাই আসলে একটা পার্টি করতাম। তো এই পজিশনের ডিফারেন্সটা স্বাভাবিক এক। আর দ্বিতীয়ত হলো এই যে ভাইও একটু আগে বলতেছিলেন যে আসলে নানানভাবে আমাদের সোসাইটিতে কালচারাল যে আইডেন্টিটি বা মানে হিউম্যানের যে আইডেন্টিটি, এই যে আইডেন্টিটি পলিটিক্স, সেই আইডেন্টিটি পলিটিক্সটাকে আসলে পুশ করার চেষ্টা করা হয়। এবং এটা এমন একটা জায়গা যে এখানে গেলে আপনারা আসলে হয় এদিকে না হলে এদিকে, আপনি এর বাইরে যেতে পারবেন না, আপনি কোনোভাবে একে বাইরে যেতে পারবেন না। তো আমাদের কাছে প্রথম মনে হয় যে এইগুলো আপনি দেখবেন একটি ফেক পেজ থেকে এই ঘটনাটি এসেছে, ঠিক আছে? এইগুলো আসলে কারা সামনে আনে বা কেন সামনে আনে? তাহলে তারা তো আসলে চায় যে কিছু জিনিসপত্র তারা চায়। আর প্রথমত পুরো বিষয়টি দাঁড়িয়েছে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আমরা এখন পর্যন্ত আমাদের কমিটি ডিক্লেয়ারও করিনি, মানে অফিসিয়ালি প্রেস রিলিজ আকারেও আমরা পাঠাইনি। ফলে সেইখানে কাকে বোঝানো হয়েছে না বোঝানো হয়েছে এগুলো নানান বিষয় থাকতে পারে, কিন্তু একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়ে আমরা দেখলাম যে আমাদের উপর এক প্রকার অ্যাটাক শুরু করা হলো, এবং যেটা পুরোপুরি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সো আমরা আসলে এইসবের রাজনীতিতে যেতে চাই না, আমরা একদমই এইসব রাজনীতি থেকে দূরে থাকতে চাই। আমাদের রাজনৈতিক হিসাবটা খুবই সিম্পল, যে আমরা বিভেদের বদলে একটা ঐক্য তৈরি করতে চাই। প্রতিশোধের যে একটা মানসিকতা এই দেশের মানুষের আছে, তার বিরুদ্ধে একটা ন্যায় বিচারের মানসিকতা আমরা আসলে তৈরি করতে চাই। এটা একদিনের ফাইট না, আমাদের সময় লাগবে। তো আমরা যতটা সময় লাগুক আমরা সেই দিকে ধাবমান হতে চাই। নানান রকমের চাপ আসবে, নানান রকমের প্রেশার। আমি আপনাকে এই প্রশ্নটা করি যে নুরুল হক নূর একটি সুস্পষ্ট অভিযোগ করেছেন, মানে তার অভিযোগটা কিন্তু এরকমই যে যারা যে উপদেষ্টা দুজন ছাত্রদের মধ্য থেকে যারা দুজন প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে আছেন তারা আপনাদের দল গঠনে সহযোগিতা করছেন, এবং তিনি বলেছেন যে যদি দল গঠনে কাজ না করে তাদেরকে আসলে পদত্যাগ করতে তিনি বলেছেন। মানে এটা তো আসলে আপনাদের একটি সরকারি সহযোগিতা একটি দল গঠন হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে প্রথমত বিষয় হলো আপনার নুরুল হক নূর আসলে দুইজন ছাত্র উপদেষ্টার কথা বলেছেন, কিন্তু সরকার তো শুধু দুইজন ছাত্র উপদেষ্টার না, এখানে আরও বাকি উপদেষ্টারও রয়েছেন। আর একটা বিষয় হলো খুবই সিম্পল, যদি নুরুল হক নূরের কাছে এরকম কোনো অকাট্য প্রমাণ থাকে যে আমরা আসলেই সরকারের সাহায্য নিয়ে আমাদের দল বানাচ্ছি, সেটার যেমন মনে করেন আমি নিজেই বলতে পারি যে পিরোজপুরে একটি ঘটনা আমাদের সামনে এসেছে। ডিসির অফিসে গিয়ে মানে বাস রিকুইজিশন চাওয়া হয়েছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ এটা জানার সাথে সাথে আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমরা বলতে পারি যে আমরা আসলে যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা আসলে কোনো একক প্র্যাকটিস এখন পর্যন্ত করাতে পারিনি। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতের মানুষ আসলে যুক্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু তাদের ব্যাপারে সেন্ট্রালি খুবই অ্যাক্টিভ। যেমন আমরা অলরেডি পানিশমেন্ট শোকজ আমরা কিন্তু করেছি, আজকেই করেছি। আমাদের পিরোজপুরে যারা বিগত জাতীয় নাগরিক কমিটির মেম্বার ছিলেন বা যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের সকলকে কিন্তু আমরা শোকজ করেছি। আমরা কিন্তু এই ব্যাপারে খুবই সিরিয়াস। যেমন আমরা কিন্তু নাহিদ ইসলামকেও আমাদের ম্যান্ডেটটা ক্লিয়ার ছিল যে আমরা নিশ্চয়ই চাই যে নাহিদ ইসলাম এসে আমাদের দায়িত্ব নিক, কারণ নাহিদ ইসলাম এই গণ অভ্যুত্থানের ফেস। কিন্তু এই ব্যাপারেও কিন্তু আমাদের পজিশন স্ট্রিক্ট ছিল যে সরকার থেকে নামার পরেই একমাত্র দল গঠনে বা দল গঠনের কাজে সরাসরি কিংবা ব্যাকহ্যান্ডে আপনি যুক্ত হতে পারবেন। সরকার থেকে তো দুদিন আগে নামলো আপনাদের দল গঠনের আগে, তার প্রভাব কি সরকারের মধ্যে থেকে কমে গেছে তো মনে হয়? এখন আপনি মনে করেন যে নাহিদ ইসলামের প্রভাব কি আসলে বাংলাদেশের মানুষের মধ্যে কমেছে কিনা? আপনি যদি কালকে সমাবেশ দেখেন, নাহিদ ইসলামের বক্তব্য যদি আপনি দেখেন, বা কিংবা নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময়
যেভাবে আসলে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। ফলে প্রভাবকে আপনি কেন মনে করছেন সরকারের? আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের যদি কোনো বৈধতা থাকে, আমাদের যদি কোনো প্রভাব থাকে, সেটা কিন্তু জনগণের। আমরা জনগণের বৈধতায় আছি এবং জনগণের বৈধতা যতক্ষণ আমাদের সাথে আছে, আমরা আমাদের যেই ফাইট, আমরা যেই বক্তব্যগুলো দিচ্ছি সেগুলো আমরা দিচ্ছি। ফলে সরকার বৈধ হবে কি হবে না সেটার আগে যদি জনগণ আমার পক্ষে থাকে, তাহলে বাংলাদেশের অনেকেই হয়তো বা আমাদের পক্ষে থাকতে হবে তাদের। এটা অন্য একটা হিসাব নিকাশ। সেটা বিএনপির জন্য ও সমস্যা আর কি, যেই জায়গা থেকে বিএনপি বলতে পারছে যে 1 মাসের মধ্যে দেন, নাহলে আমরা এটা করবো। কারণ বিএনপির পক্ষেও এক প্রকার জনগণের সমর্থন তো রয়েছে, সেটা সরকারের সাথে বার্গেনিং, সেটা আমরাও করব। কিন্তু এটা একটা বার্গেনিং সম্পর্ক, কিন্তু এটা এরকম না যে তারা আমাদের লোক, আমাদের হেল্প করছেন, এরকম তো না। কারণ এখানে আরও উপদেষ্টারা রয়েছেন, কিংবা ডক্টর ইউনূসও। যেমন আমরা তো সংস্কারটা চাই, আমরা তো চাই আগে সংস্কার হোক, কিন্তু ডক্টর ইউনূসও কিন্তু মোটামুটি ক্লিয়ারলি বলেছেন কবে ইলেকশন হবে। একেবারে আমরাও যে খুশি ওই মাসে ইলেকশন, কারণ আমরা জানি হবে না কিছু, কারণ একটি জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে। আপনি দেখেন যে সেই কমিশন এখন পর্যন্ত আমি জানি না কোনো মিটিং করতে পেরেছে, একটা মিটিং করতে পেরেছে। মানে আমরা যে কাজগুলো আগাতে চাই, আমরা তো নির্বাচন বিরোধী লোক না, আমরা তো নির্বাচনে যাইতে চাই, আমরা এবং খুব তাড়াতাড়ি নির্বাচনে যেতে চাই, কারণ আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে হাঁটুক। 10 সেকেন্ডে শেষ করবো। আচ্ছা, তো একটি গণতান্ত্রিক পদ্ধতিতে হাঁটুক, কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরাও যেতে চাই, কিন্তু একটি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। সরকার একটি জাতীয় ঐক্যমত কমিশন করেছেন, সকল রাজনৈতিক দল সেই ব্যাপারে একমত হয়েছেন, তাদের একটি সময় দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই কাজগুলো কেন দ্রুত হচ্ছে না, বিএনপির এবং আমাদের আসলে সরকারকে এই বিষয়ে আসলে। আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হলো যে দুটি প্রশ্ন মূলত। সেটি হলো যে আপনার কি মনে হয় কিনা নাহিদ ইসলাম 2 দিন আগে সরকারের উপদেষ্টার পদ ছেড়ে এসে তার সরকারের উপর যে প্রভাব সেটি তার এখন নেই, এটিকে আপনার মনে হয় কিনা? তাদের বা নতুন রাজনৈতিক যে দলটি হয়েছে তাদেরও একটা সরকারের সহযোগিতা তারা পাবে, প্রচ্ছন্ন হোক কিংবা খুব সরাসরি হোক, সেটা আপনার মনে হয় কিনা? দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক ছিল, সেটা আসলে এখন দেশে কি পরিস্থিতি আছে, কত শতাংশ বলে আপনার মনে হয়? সেই ভোটটাকে আসলে মানে কারা ইউটিলাইজ করতে পারে সামনে নির্বাচনে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি একটা জিনিস অনেককে, মানে ওরা রাজনীতিতে নামলো, ওর যদিও ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা আছে, রাজনীতিতে প্রমাণ বা ফ্যাক্ট বড় ব্যাপার না, রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। এটা খুব জরুরি ব্যাপার, খুব জরুরি ব্যাপার। ধরুন বিজেপি গোমাতা রক্ষা করে, তাই না? ভারত পৃথিবীর বিফ এক্সপোর্টের টপ কান্ট্রিগুলোর একটা, কিন্তু বিজেপি তো এই পারসেপশন তৈরি করে ফেলেছে না? এর মধ্যে কি ফ্যাক্টস আছে? ফ্যাক্টস নেই, কিন্তু পারসেপশন। এভাবেই রাজনীতি হয়। সো বাস্তবতা কি জানি না, কিন্তু এভাবে তাদের সরকারে থাকা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পারসেপশন তৈরি করে। যেমন ধরুন নাহিদ ইসলাম 2 দিন আগে বা 3 দিন আগে রিজাইন করছেন, এর আগে কথা হচ্ছে উনি বলছেন আমি ওই দলে যাবো কি এখনো নিশ্চিত, যাওয়ার আগে আর পত্রিকা জানতাম যে উনি চলেই আসছেন। তো উনি সরকারে বসেছিলেন, আর শুধু এই 1 মাস না, উনি আগেও কি এই দলের প্রতি, এই নাগরিক কমিটির প্রতি সিম্প্যাথাইজ ছিলেন না? উনি একদিন সকালে হঠাৎ করে ওনার মনে হলো যে না আমি এটাতে জয়েন করব, তাই আমি রিজাইন করে চলে গেলাম। বাকি 2 জনকেও বলা হচ্ছে তারাও দলে আসতে পারেন, আসার আগে রিজাইন করবেন। তো একদিন সকালে জনাব আসিফ মাহমুদের মনে হবে আমি এই দলে জয়েন করি, ঠিক আছে আমি রিজাইন করে দিলাম, 2 দিন পর জয়েন করলাম। ইটস নট লাইক দ্যাট। এবং জনাব আসিফ মাহমুদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যেটা এমন প্রকল্প দিতে পারে যেটা নির্বাচনকে ম্যানিপুলেট করে। আমি এভাবে একটু বলি, ধরুন আপনি 3 জন উপদেষ্টার কথা জানলেন, তারা বিএনপিতে জয়েন করতে পারে, 2 জনের কথা জানেন তারা জামায়াতে জয়েন করতে পারে। তারা বললেন যে আমরা বিএনপিতে জয়েন করার কথা ভাবছি, তো বিএনপিতে যাওয়ার যদি সিদ্ধান্ত নেই তাহলে আমরা রিজাইন করেই যাব। আর 2 জন বললেন জামাতের এরকম। আমি একজন নাগরিক হিসেবে আমার এটা ভালো লাগবে না। তো এই সরকার তো অন্তর্বর্তী সরকার, একটা নিউট্রাল সরকার হিসাবেই ক্ষমতায় আছে। তো আমি জানি 3 জন বিএনপিতে জয়েন করবে, বিবেচনা করছে এবং বলছেন আমি ক্ষমতায় থেকে যাব না, যাওয়ার আগে আমি রিজাইন করে যাব। এই ব্যাপারটা এইরকম হয়েছে, এই পারসেপশনটা হতেই পারে এবং এটা ওনাদের ভুল হচ্ছে বলে আমি একদম সিরিয়াসলি মনে করি। এবার আপনি ভোট ব্যাংকের কথা যেটা বলছেন, সেটা হলো আমার বিবেচনায় আওয়ামী লীগের ভোট ব্যাংক এখনও কমপক্ষে 20%, আমি এর কম হবে বলে আমি মনে করি না। এবং আমাদের এই ব্যাপারটা ভবিষ্যতে ডিল করতে হবে। আমি আমার আশপাশেও কিছু মানুষকে দেখে অবাক হয়েছি, মানে আমি 14 সালের পরে যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে কিছুটা আমি ছাড়ও দিতে প্রস্তুত আছি, এই অর্থে যার মধ্যে কারসাজি করা হয়েছে। বিএনপিতে ইলেকশনে যায় নাই, সো তুমি আসো নাই, আমি কি করব বলার সুযোগ আছে, কিন্তু 18 সালে যা হয়েছে এরপর কোনো মানুষেরই তো আওয়ামী লীগ সমর্থন করার কথা ছিল না, বাট ইট হ্যাপেন্ড। আর ফাইনালি এই গণ অভ্যুত্থানে যা হলো, বাট স্টিল
আমি দেখছি এখন এই 20%-এর মধ্যে আমার বিবেচনায় ভোটের বড় পার্সেন্ট, যদি কোনো রকম একটা খেলা এরকম হতে পারে যে আওয়ামী লীগের একটা সেন্ট্রাল ডিসিশন হলো আমরা নির্বাচনে প্রথম কথা যেতে পারছি কিনা, এই প্রশ্ন আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তো নির্বাচনে যেতে পারবে না, আচ্ছা না পারলেও তারা ক্যান্ডিডেট দিতে পারবে কিনা আদৌ সেই প্রশ্ন আছে, কারণ তারা প্রায় সবই মামলায় আছে, ওরা দেশে ফিরে আসবে না। তাহলে তারা যদি নির্বাচনে পার্টিসিপেট না করে, একটা অঙ্ক এরকম হতে পারে, কেউ কেউ ভাবতে পারে, অবিশ্বাস্য লাগবে যে বিএনপির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই ভোট এখন অন্য একটা বড় শক্তি জামায়াত আছে তাকে দেব কিনা। পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘটনা ঘটেছে যে বামদের ভোট বিজেপি পেয়েছে, তো এই ঘটনার উদাহরণ আছে। আচ্ছা, আর এমনি নর্মাল কোর্স অফ টাইমে মানে সাধারণ যে ভোটাররা আছে যদি সিন্ডিকেটেড বা প্ল্যান্ড ওয়েতে ভোট না দেয়, তাহলে বিশেষ করে আওয়ামী লীগের যে মানুষগুলো একটু লিবারেল, এই ধরনের মানুষের ভোট পাওয়ার সম্ভাবনা এখন বিএনপি যে রাজনীতিটা করছে তারা কিন্তু খেয়াল করবেন খুব ইন্টারেস্টিংলি, তারা মুক্তিযুদ্ধকে এখন সামনে নিয়ে এসছে। মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগের মতো করে না, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ওন করছে, এবং যেহেতু তাদের গ্লোরিয়াস পাস্ট আছে, তো ওইখানে বিএনপির ক্ষেত্রে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এনারাও অনেকরা পেতে পারেন, কিন্তু অনেকদের একটা ঝুঁকি আছে। ওনাদের মধ্যে কিন্তু একটা রাইটিস্ট ইনফ্লুয়েন্সের পারসেপশন আছে। আমি বারবার বলছি পারসেপশন ম্যাটার্স। কিছুদিন আগে এক্স শিবিরকে নিয়ে যা হয়েছে সেটা যদিও এখন শেষ পর্যন্ত দুজন নেই, কিন্তু যদি ওনাদের মধ্যে রাইটিস্ট যে টাইপ পার্টটা আছে সেটা যদি আপার হ্যান্ড নেয়, তাহলে কিন্তু ওনারা আওয়ামী লীগের সাধারণ ভোটারদের ভোট পাবেন না। কিন্তু যদি এটা ওনারা সাকসেসফুলি কন্টেইন করতে পারেন, একটা বড় অংশ ভোট তারাও পেতে পারেন। জি, আর শেষ প্রশ্ন আপনাকে, সেটি হলো যে তাদের দলে অধিকাংশই আসলে আন্ডার 30 বছরের নিচে, 26 বছর বয়সে নাহিদ ইসলাম আহ্বায়ক হলেন একটা মানে রাজনৈতিক দলের, যারা টপ 10টা পজিশনে আছেন দুজন বাদে হয় সবাই 30 বছরের নিচে। সিনিয়র কোনো নেতা না থাকাটা কি আসলে অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ? আমি ডিসঅ্যাডভান্টেজ মনে করি, মানে দুটোই আছে, ওজন দিলে আমি ডিসঅ্যাডভান্টেজ বেশি মনে করি। এই যে ছাত্রদের দল, আমরা কিন্তু অলরেডি বলা শুরু করছি ছাত্রদের দল যখনই বলছি এটার একটা ট্যাগ তৈরি হয়, সো ইয়াংরা ছাত্ররা অ্যাট্রাক্টেড হবে, কিন্তু মধ্যবয়স্ক থেকে বুড়োরা এই সংখ্যা এখনো প্রচুর। ওনারা কিন্তু ভোটের রাজনীতি করতে হবে, ওনারা ছাত্রদেরকে একত্রে এনে আবার একটা বিপ্লব বা গণ অভ্যুত্থান করতে পারবেন, কারণ কয়েক লাখ 10 লাখ মানুষকে নিলেই কিন্তু গণ অভ্যুত্থান করা যায়, কিন্তু ক্ষমতায় যেতে হলে কিন্তু বাংলাদেশের 12.5 কোটি ভোটার, ওর মধ্যে কোটি কোটি ভোট পেতে হবে। সুতরাং ওই কোটি কোটি ভোটের মধ্যে সবাই আছে, তো আমার কাছে এটা মনে হয় না সঠিক সিদ্ধান্ত। একই প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের কোনো সিনিয়র নেতা নাই, সবাই 25 থেকে 30-এর মধ্যে, দুজন হয়তো 30-এ একটু বেশি, মানে একেবারে তরুণ একটা দল, আপনারা কি সিনিয়র কোনো নেতা না থাকাটাকে অ্যাডভান্টেজ মনে করেন? আপনাদের এটা কি নাকি ডিসঅ্যাডভান্টেজ, কি মনে করেন? এটাকে আসলে প্রথমত বিষয় হলো আমরা তো কোনোভাবেই একটা ছাত্রদের দল হিসেবে থাকতে চাই না, এবং আমরা ছাত্রদের দলও না আর কি। আমাদের যেভাবে ফ্রেমিং করা হচ্ছে সেই ফ্রেমিংটা আমরা নিতে চাই না। আমরা একটি রাজনৈতিক দল হিসেবেই আসলে বাংলাদেশে এখন ডিল করতে চাই। তো যখন আমরা রাজনৈতিক দল, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য ওপেন, যারাই আমাদের পার্টি করতে চান যেই বয়সেরই হোক না কেন তিনি, আমরা ওপেন। কিন্তু আমরা আসলে একটি রাজনৈতিক দল হিসেবে যদি কাজ শুরু না করি, তাহলে আসলে কি কারণে একজন সিনিয়র তিনি আসলে কেন আমার প্রতি আকৃষ্ট হবেন? নিশ্চয়ই জায়েদ ভাইয়ের যদি আমার পার্টি করতে হয়, জায়েদ ভাই তোকে দেখতে হবে আমি কি করছি। এখন আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছিলাম, গণঅভ্যুত্থানের সময় আমাদের নিজেদের ভিতরে পরিচয়, বা গত 7-8-10 বছরে মানে ক্যাম্পাস পলিটিক্সে বা অ্যাক্টিভিজমে আমরা একসাথে করেছি নানান কিছু। এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা একটি পরিক্রমার মধ্য দিয়ে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, এবং আমরা এই কাজটি করছি। কিন্তু আজকে যখন আমি ওয়াইড স্পেকট্রাম অফ পিপলের কাছে যাচ্ছি, আপনি যদি দেখেন আমাদের কালকে যে জমায়েত, কালকে যে মানুষ বিভিন্ন এলাকা থেকে এসেছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ ছিল। আপনি কিন্তু বলতে পারবেন না যে সেখানে শুধু ছাত্র ছিল। বা আমি মনে করেন যে সুনামগঞ্জ আমার বাড়ি, আমি সুনামগঞ্জ গিয়েছি, বেশ কিছু কাজ করেছি, সেখানেও কিন্তু আসলে বিভিন্ন বয়সী মানুষজন এঙ্গেজ হচ্ছেন। বিষয়টা এরকম না যে শুধুমাত্র ছাত্র বয়সীরাই আসলে এখানে এঙ্গেজ হচ্ছেন। ফলে আমরা একটি পলিটিক্যাল পার্টি, এবং একদম পলিটিক্যাল পার্টির মতো আমাদের বিহেভিয়ার, আমরা ঠিক ওই ছাত্রদের দল, আমরা জানি আমাদের ফ্রেমিং করা। আমার শেষ প্রশ্ন ছিল, জায়েদ ভাই বলছেন যে বাংলাদেশে এখনো 20% আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে, আপনারা কি সেই ভোট ব্যাংকটাকে নিজেদের হিসেবে কাজে লাগাতে চান কিনা? মানে আমি এটা বলছি কারণ হচ্ছে যে সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি বলেছেন যে যারা স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল, গণহত্যায় জড়িত না, তারা নির্বাচন করতে পারে, যারা গণহত্যায় জড়িত তারা নির্বাচন করতে পারবে না। আপনারাও দেখেছে যে আওয়ামী লীগের আমলে নির্বাচিত কাউন্সিলরদেরকে নিয়ে সভা করেছেন, তাদেরকে দলে টানার চেষ্টা করেছেন। আপনাদের আসলে এটা নিয়ে মন্তব্য কি? 1.5 মিনিট। আমাদের বিষয়টা হলো খুবই সিম্পল। যার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নাই, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ নাই, বা তিনি কোনোভাবে কোনো অপরাধের সাথে ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন না,
তাদের জন্য তো নিশ্চয়ই আমাদের দরজা ওপেন। সেটা 1971 সালেও যিনি ক্রিমিনাল অফেন্স করেন নাই তার জন্য, সেটা 2024-এর জন্য। আমাদের এটা খুবই বেসিক লাইন। আপনি নানান বয়সী মানুষ নানানভাবে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ করেছেন, কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত না, যারা কোনোভাবে মানি লন্ডারিংয়ের সাথে জড়িত না, যারা এই যে আমাদের গত 16 বছরের যে ফেসিজম গড়ে ওঠা, সেই ফেসিজম গড়ে ওঠার মূল ক্রিয়ানক তারা না, আমরা তাদের জন্য তো নিশ্চয়ই ওপেন। এবং আমাদের বক্তব্যটা খুবই সিম্পল, আমরা এইভাবে আসলে ব্লক করতেই চাচ্ছি না, কারণ আমাদের কোনো ব্লক নাই। আমি আওয়ামী লীগের ভোটার বলেন, বিএনপির ভোটার বলেন, লিবারেল ভোট বলেন, কিংবা আপনি মনে করেন যে কওমি বা একটু রাইট মানে ডানপন্থীদের ভোট বলেন, আমাদের কিন্তু আসলে কোনো ব্লক নাই। ফলে আমরা কিন্তু এই ব্লকগুলোর বাইরে এসে দাঁড়াতে চাচ্ছি, আমরা একটা ওয়েলফেয়ার সার্ভিস দিতে চাচ্ছি, যে আমরা একটি রাজনৈতিক দল করতে চাই, যে রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নাগরিক মর্যাদা এনে দেবে। ফলে সেই নাগরিক মর্যাদা যিনি আমাদের সাথে আসতে চান তিনি আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, জাহিদ ভাই, অনেক দুজনকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।